বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের 1 নং আইন। এই আইনের আমরা শেষ অধিবেশনে আছি, শেষ অধ্যায় শেষের আগের অধ্যায় আছি। আজকের আলোচনা কত থেকে জানো? 50। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাইবে না, সেই ক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি। 185 বলছে সাক্ষীকে যে আপনি প্রশ্ন করবেন, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত আপনি প্রশ্ন করবেন না, উল্টো পাল্টা প্রশ্ন করা যাবে না। এই যদি উল্টো পাল্টা প্রশ্ন করেন তাহলে এই প্রশ্ন কিরা করে, ধরেন এরা করে যে অ্যাডভোকেটরা, আমরা যেটা বুঝি অ্যাডভোকেট, এই অ্যাডভোকেটরা যদি উল্টো পাল্টা প্রশ্ন করে, অ্যাটর্নি করে, ব্যারিস্টার করে, তাহলে উনি এর বিরুদ্ধে কি করবে? আদালত হাইকোর্ট বিভাগকে অবগত করবে যে আপনারা যে সনদ দিয়েছিলেন এবং যিনি কোন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে আছেন। আপনারা জানেন প্রত্যেক অ্যাডভোকেটই বার কাউন্সিল সভাপতি সমিতির সদস্য নির্বাচিত হয়। প্রথমে পড়াইছিলাম আমি আপনাদের ফৌজদারি থেকে। তাহলে কি একজন সদস্য প্রথমে যে পাশ করে আসা লাগে, একটা সনদ পায়, পরে উনি ওই যে কোনো জেলায় যা এই বার কাউন্সিলের সদস্য লাভ করে। কিন্তু যদি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করেন তাহলে এই বিষয়ে আদালত তাকে কি করতে পারে? তার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে লিখিত দিতে পারে এবং তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আছেন এই কর্তৃপক্ষকে অবগত করতে পারে। এতটুকুই। এগুলো তেমন কঠিন না। ওই আসলি পারে আসবেন যে এই জারির পদ্ধতি, যেমন সমন জারির পদ্ধতি, কোন কোন ক্ষেত্রে আসামিকে কি ধরনের প্রশ্ন করা যায় না, আইনের হাতে ব্যাখ্যা করেন, তখন এক লাইন করে লেখবেন। এনেকে হাই পেজে যেটা গুরুত্বপূর্ণ বলবেন। তাহলে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন, তাহলে সাক্ষীকে কি করা যাবে না? অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ যদি আদালতে অশ্লীল এবং কুৎসা মনে হয় তাহলে প্রশ্নটি বিচার্যের বিষয় সম্পর্কে আবার, তাহলে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন বলছে কি করা যাবে না। তাহলে আদালতকে আপনি যে কোনো চোর বা ডাকাত বা অন্য কোনো মামলার আসামি, বাই থেকে আনজাম, এরকম মারামারি থাকে না, এখানে আপনি কুৎসাজনক প্রশ্ন করতে পারেন না বা অশ্লীল কোনো প্রশ্ন করতে পারেন না। কিন্তু অপরাধটা হচ্ছে অশ্লীল এবং কুৎসাজনক। ঠিক আছে, অপরাধী যখন অশ্লীল এবং কুৎসাজনক, সেই ক্ষেত্রে আপনি অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করবেন। সেটা তো ওই মানে ওখানকার ঘটনাটাই ওরকম, তাই না? তাই আদালত এখানে এরকমই বলছে, প্রশ্নটার বিচার্য বিষয় সম্পর্কিত হয় অথবা বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য যা জানা আবশ্যক এমন ধরনের বিষয় সম্পর্কিত হয়। তাহলে কখন করা যাবে? অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। কিন্তু যদি বিচার্য বিষয় বা ওই জাতীয় অপরাধের বিচার চলে, সেই ক্ষেত্রে তো আপনি ওই অশ্লীল এবং কুৎসাজনক কথাটা অবশ্যই বলা লাগবে, সেই ক্ষেত্রে আর অপরাধ হবে না। একই আইনের দুই রূপ, এই সাক্ষ্য আইনে বেশিরভাগ আছে। এরপরে 152 অপমান এবং উত্ত্যক্ত করিবার উদ্দেশ্যে প্রশ্ন। মানে আপনি এমন একটা প্রশ্ন করলেন, চোরকে প্রশ্ন করলেন বা লোক সাক্ষী দিতে আইছে, বলেন আপনি তো এই চুরিমুরি করেন বা আপনি নিয়মিত সাক্ষীর টাকার বিনিময় দেন, আপনি জানেন না, শোনেন না, ফট করে কথা বলতে পারেন না, অ্যাডভোকেট বলতে পারে না। এবং বলতে পারে যদি তার মক্কেল পূর্বেই বলে রাখে যে সেরকম বা এই ধরনের, সেই ক্ষেত্রে বলতে পারে, কিন্তু আগেই ফট করে বা না জানে সেই সম্পর্কে বলা যাবে না। অপমান এবং উত্ত্যক্ত করবার উদ্দেশ্যে প্রশ্ন করা যাবে না। এটা কত? 152। এখন আসেন 153 সত্যবাদী পরীক্ষা করার জন্য প্রশ্ন করা হলে তার উত্তরে বিরোধিতা করার জন্য সাক্ষ্য বর্জন। তাহলে সত্যবাদীকে পরীক্ষা করার জন্য তার কি বলছে? সত্যবাদী পরীক্ষা করার জন্য প্রশ্ন করার উত্তরে বিরোধিতা করার জন্য সাক্ষ্য বর্জন। সাক্ষ্য বর্জনের ব্যাখ্যা আছে, আমি একবার রিডিং করে আপনারা শোনেন। কোনো সাক্ষীকে যখন এইরূপ কোনো প্রশ্ন করা হইয়াছে যা উক্ত সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত করিবার জন্যই তদন্তের বিষয়ে প্রাসঙ্গিক এবং সাক্ষী যখন সেই প্রশ্নের উত্তর দিয়াছেন তখন তার বক্তব্যের বিরোধিতা করিবার জন্য অবশ্যই কোনো সাক্ষী দেওয়া চলিবে না। কিন্তু তিনি যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া তাহলে তার বিরুদ্ধে মামলা করবে। ওটা তাহলে এই যে সত্যবাদী পরীক্ষা করার জন্য প্রশ্ন করা হলে তার উত্তরের বিরোধিতা করার জন্য সাক্ষ্য বর্জন। তার মামলার তদন্ত চলমান ছিল, মামলার কি ছিল? চলার সময় আপনারা জানেন পুলিশ আইনের 161 ধারায় মানুষ কিন্তু জবানবন্দি দেয়, মানে ওই ঘটনা সম্পর্কে যে জানে বা বোঝে বা যার কাছে ছিল পুলিশ ওই দ্বারা লিখিত করে। ঠিক আছে, তাই তদন্তের সময় এই ঘটনাগুলো করে লেখে। কিন্তু পরবর্তী যখন তাকে প্রশ্ন করা হয়েছে, সে এমন এক প্রশ্নের উত্তর করছে, এই উত্তর করার জন্য তার বিরোধিতা করছে, কিন্তু এই সময় তাকে অন্য কোনো সাক্ষী দাঁড় করা যাবে না, বর্জন করতে বলছে। এখন মূল যে পড়াটা গুরুত্বপূর্ণ না, কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে, এক দ্বারার উদাহরণ পরে বুঝে যাবেন। খেয়াল করেন, কোনো সাক্ষীকে যদি জিজ্ঞাসা করা হয়
পূর্ববর্তীকালে তিনি কোনো অপরাধে দণ্ডিত হইয়াছিলেন কিনা এবং সাক্ষী যদি তা অস্বীকার করেন তবে পূর্ববর্তীকালে তার দণ্ডিত হওয়া সম্পর্কে সাক্ষী দেওয়া যাইতে পারে। তাহলে পূর্বে তিনি যে দণ্ডিত হয়েছিলেন, উনি বলছেন না আমি দণ্ডিত হয় নাই, তাহলে এই বিষয়ে বলতে সাক্ষী দেওয়া যাইতে পারে। 2 নম্বর উদাহরণ, সাক্ষীকে যদি এইরূপ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যার দ্বারা তার নিরপেক্ষতা অবিসংশন হওয়ার সম্ভাবনা পড়ে এবং সেই ঘটনা সম্পর্কে প্রস্তাব করিবার প্রশ্ন করা হয়, সাক্ষী যদি উত্তরে তা অস্বীকার করেন তবে তার বক্তব্যের বিরোধিতা করা যাইবে না। মানে কোনো একটা বক্তব্য দিয়েছে, তারপরে আর তার বিরোধিতা করার সুযোগ নাই। এটা আমি অত ভালো বুঝি না, তারপরে ওইটু পড়ে নিন, ডিউটি করছি মেলা, ব্রেনে কাজ করতেছে না। এখন 154 কত গুরুত্বপূর্ণ, 154 মহা গুরুত্বপূর্ণ, 155 গুরুত্বপূর্ণ, এগুলো বেশি করে পড়বেন, মনে রাখবেন। এখন 154 কোন পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা, মানে যে পক্ষ সাক্ষীকে হাজির করে ওই পক্ষই ওই সাক্ষীকে যখন প্রশ্ন করে তখন একে বৈরী সাক্ষী বলে, শত্রু সাক্ষী বলে। তাহলে কি সাক্ষী বলে? বৈরী সাক্ষ্য এবং বা শত্রু সাক্ষ্য। বৈরী সাক্ষ্য তাহলে কোন পক্ষ করে? যে পক্ষ এই সাক্ষীকে হাজির করছে, যেই পক্ষ এই সাক্ষীকে হাজির করছে এই পক্ষই তাকে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? ওই বিরোধী পক্ষ জেরা করার সময় যে প্রশ্ন করতো ঠিক সেই জাতীয় প্রশ্নই এই হাজিরকারী পক্ষ করবে। তখন আদালতের অনুমতি ক্রমে এই কাজটা জিজ্ঞাসা করলে তখন তাকে শত্রু সাক্ষী বা বৈরী সাক্ষী বলে আদালত ঘোষণা করে। শত্রু সাক্ষী বা বৈরী সাক্ষী, ঠিক আছে, এটা খুব করে মনে রাখবেন। বৈরী সাক্ষী কাকে বলে, শত্রু সাক্ষী কাকে বলে, এবং যে পক্ষ হাজির করে ওই পক্ষই তাকে যদি ওই পক্ষই যখন এমন প্রশ্ন করে বা জেরা করে যা বিরোধী পক্ষ করতো, সেই ক্ষেত্রে ওই সাক্ষীকে কি সাক্ষী বলা হয়? এমসিকিউ। তখন বলবেন ওইটা বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী বা আদালত। এখন আসেন, কোনো পক্ষ কর্তৃক নিজের সাক্ষ্যকে যখন প্রশ্ন করে, তাহলে এর শিরোনাম কি? কোনো পক্ষ কর্তৃক নিজের সাক্ষ্যকে যখন প্রশ্ন করে। আসেন ভিতরে যাই। যেই ব্যক্তি সাক্ষী উপস্থাপন করেন, মানে যারা সাক্ষী উপস্থাপন করেন, এখন পক্ষ তো দূরে থাকে, বাদী বেবাদী যেটাই থাকুক, যে পক্ষ উপস্থাপন করছে মানে বাদী পক্ষ করতে পারে, বেবাদী পক্ষ করতে পারে। যে পক্ষ উপস্থাপন করলো, মনে রাখবেন, তিনি যদি সাক্ষীকে এমন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চান যা বিরোধী পক্ষ সাক্ষীকে জেরা করবার সময় জিজ্ঞাসা করতে পারতো, মানে এমন প্রশ্ন করছে যে বিরোধী পক্ষ জেরা করার সময় এই প্রশ্নটা করতে পারতো, তবে আদালত তার স্ববিবেচনায় উক্ত ব্যক্তিকে সেই প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দিতে পারেন। তাহলে প্রশ্ন করার অনুমতি আদালত দিয়েছেন। যখন দিয়েছেন উনি উত্তর করছে তখন উনি বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী বলেই গণ্য হবে। এরকম ঘটনা ঘটে যে সাক্ষী আপনি নিয়ে গেছেন, খাওয়াইছেন, পড়াইছেন, কিন্তু আদালতে যা এমন কথা বলছে যে নিয়ে গেছে তার বিরুদ্ধে গেছে, তাহলে খাওয়ান পড়ানো আর ওকে যে নিয়ে গেলাম তার সাথে মিলল না। তখন কি করছে? এমন প্রশ্ন করতেছে যে বিরোধী পক্ষ জেরা করতো, কারণ বিরোধী পক্ষ তো ওর সাক্ষীর কারণে জিতেই যাচ্ছে। যে প্রশ্নটা বিরোধী পক্ষ করতো সেই পক্ষই যে পক্ষ হাজির করছে সাক্ষীকে তারা সেই প্রশ্ন করতেছে, তখন তাকে বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী বলা হয়। 54 ধারা কিন্তু খুব পড়বেন, আজকের পড়ার মধ্যে গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ হচ্ছে 54 ধারা, ঠিক আছে। আর বাকিগুলো কিন্তু অত গুরুত্বপূর্ণ। এখন আসুন 55 ধারা, এটাও গুরুত্বপূর্ণ। 55 ধারা বোঝার আছে, আমি আপনাদের ব্যাখ্যামূলক আলোচনা করব, শুনবেন। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা। তাহলে এই যে এত সময় ধরে সাক্ষীদের নিয়ে কত কাহিনী হচ্ছে, 118 থেকে কিন্তু সাক্ষী দেওয়া শুরু করছি 155 পর্যন্ত, এর মধ্যে আমরা আছি। তাহলে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ। আমি রিজল করিম, আমি সাক্ষী দিতে গেছি, তাহলে আমার বিরুদ্ধে এখন হজরত বলে রিজল চিনি, ও ভালো লোক না, ও ভালো মানুষ না। তাহলে এই যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায়, সাক্ষীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা যায়। কয়ভাবে? আগে ছিল 4টে প্রশ্ন ছিল, 4টের সংশোধনের একটা বাতিল, চতুর্থটা বাতিলটা কি আগে বলে দিই। যে ও যে অসৎ চরিত্রের নারী ছিল, ও হচ্ছে অসৎ চরিত্র বা খারাপ পেশার কাজে জড়িত, এই জাতীয় প্রশ্ন মানে করা বিধান ছিল, কিন্তু ওইটা আদালত কাটিয়ে দিয়েছে, ওইটা আদালত বাতিল, মানে 22 সালের সংশোধনীতে বাতিল। তো এখন আমি যে 3টে বলবো, খেয়াল করবেন। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে যখন অভিযোগ করবেন, 1 নম্বর অভিযোগ কি করছে খেয়াল করেন, আমি রিডিং করি তারপর ব্যাখ্যা করব। 1 নম্বর 155(1), যেই সকল ব্যক্তি সাক্ষ্য দিবেন যে উক্ত সাক্ষী সম্পর্কে তাহাদের যাহা জানা আছে
তাহাতে তাহারা সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য বলিয়া মনে করেন। তাহাদের দ্বারা সাক্ষ্য দেওয়া, কিছু বুঝলেন কিনা জানি নাই, আমি বুঝতাম না, আমি ব্যাখ্যা করবো। যে সকল ব্যক্তি সাক্ষ্য দিবেন, যে মানে কিছু লোক সাক্ষ্য দিতে আছে, যেমন আমি গেছি, হজরত গেছে, আরিফ গেছে, তারপরে হচ্ছে কি গাইবান্ধার আমার দোস্ত গেছে তারেক রসুল, এই চারজন লোক সাক্ষী দিতে গেছে। হ্যাঁ, সাক্ষী দিতে গেলে উক্ত সাক্ষী সম্পর্কে তাহাদের জানা আছে। তাহলে আমরা যে চারজন সাক্ষী দিতে গেছি, এই যে লিটন আমার বেতন 23, এ আমাদের সম্পর্কে জানে, আমরা পেশাদার সাক্ষী দিয়ে বেড়াই। আমরা কি করি? পেশাদার সাক্ষী দিয়ে বেড়াই। এই এখন এই অভিযোগ করছে লিটন, বলছে না ওরা যে পেশাদার সাক্ষী দেয়, রিজাউল, হজরত, আরিফ আর তারেক রসুল পেশাদার সাক্ষ্য দেন। তাহলে এই অভিযোগ কিরা করলো? শিরোনামা ছিল সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ। তাহলে আমরা কি বিশ্বাসযোগ্য লোক হলাম? অভিযোগ করছে লিটন, সাক্ষী দিতে গেছে আমার 4জন ভাড়াটে, এই ভাড়াটে সাক্ষী দেওয়ার কারণে ওই অভিযোগ করছে সাক্ষীর নামে। তাহলে কি করছে? উক্ত সাক্ষী সম্পর্কে তাহাদের যা জানা আছে, মানে লিটনদের জানা আছে, তারা তাদের সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য বলে মনে করেন। তাহলে আমরা সাক্ষী দিতে গেছিলাম, এই আমাদের এখানে মালেক, সনেট কবি মালেকের পক্ষ নিয়ে গেছিলাম 4জন, কিন্তু ওই লিটন বললো না, এই সাক্ষী 4জন হলো ভাড়াটে, ওদের বিষয়ে বিশ্বাস করা যায় না। ঠিক আছে, তাহাদের দ্বারা সাক্ষ্য দেওয়া যায়। তাহলে আমরা যে খারাপ সাক্ষী দেই পেশাদার, লিটন যে অভিযোগ করলো, এই এই অভিযোগ কিভাবে হবে প্রমাণ? এই লিটন আরো কিছু লোক দাঁড় করে দেবে, যে এই দেখেন স্যার, অমুক অমুক ব্যক্তি আছে যারা বলতেছে এই তারেক রসুল, রিজাউল, হরজত এবং আরিফ এরা পেশাদার সাক্ষী দেয়, এদের বিরুদ্ধে সাক্ষ্য দাঁড় করা। মানে আমরাও 4জন ব্যক্তি, লিটন আর 3জন বা 2জন ব্যক্তিকে দাঁড় করায় দিল, তারা সাক্ষ্য দিচ্ছে ওই 4জন ব্যক্তি এরকম খারাপ, এদের চরিত্র ভালো না, এরা এইভাবে সাক্ষ্য মাক্ষ্য দিয়ে বেড়ায়, সাক্ষী দাঁড় করায়। খেয়াল করবেন, পড়ার ভিতরে কিন্তু চলে গেছি, শর্ট করেও কবানে। তাহলে এই যে আমরা 4জন সাক্ষী দিতে গেছিলাম, আমরা ব্যক্তি যে আসলে সাক্ষ্য দিয়ে বেড়ায় বিভিন্ন লোকের পক্ষ নিয়ে, এটা লিটন আমাদের নামে অভিযোগ করছিল। এবং এখানে মালেক, জয় এবং কাদের উস্তাদ কি বলছে? বলছে না, আসলে ওরা এরকম পেশাদার দেয়, সাক্ষী দ্বারা করা দিয়েছে, ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি দাঁড় করে দিয়েছে লিটন। কত সুন্দর হলো না জিনিসটা? এটা 1 নাম্বার 155 এখান থেকে কিন্তু প্রশ্ন আসে 154-55, যাই পড়ছি এর দামি। এইটে নাম্বার 2, এই যে আমি, রিজাউল করিম, হজরত এবং তারেক রসুল নাম্বার 2 এবং আরিফ, এই 4জন আমরা ঘুষ গ্রহণ করছি বা ঘুষ নেব সম্মত হয়েছি, অথবা দুর্নীতি করে এই সাক্ষ্য দেবো বলে এই লিটন অভিযোগ করছে। এটা হলো প্রমাণ দাঁড় করাবে। প্রমাণ কিরকম? হয়তো আমরা চুক্তিবদ্ধ হয়েছিলাম, অথবা আমরা কোনো কথার রেকর্ডিং করছিলাম, অথবা আমাদের এই বিষয় সম্পর্কে প্রমাণ দাঁড় করাবে কিনা ওই লিটনের আমাদের বিরুদ্ধে অবস্থান। তাহলে আমরা 4জন সাক্ষী, এই 4জন সাক্ষী কিভাবে গেছি? আমরা ঘুষ গ্রহণ করছি, অথবা ঘুষ নেব সম্মত হয়েছি, এই মালিকের কাছে আমরা ঘুষ নেবো, ঠিক আছে মালিক ভাই আপনার পক্ষে কথা বলবেন, দেন টাকা দেন, অথবা দুর্নীতিমূলক প্রলোভনের প্রস্তাবে সম্মত হয়েছি, এই বিষয়টা কি করবে? এই বিষয়ে সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে না, এ আছে তা প্রমাণ করতে হবে। ওই লিটন প্রমাণ করে দেবে, এই দেখেন কাগজ কলম, এই দেখেন ওদের নামে টাকা পাঠাইছে, এই দেখেন বিকাশ নগদ করছে, অথবা পোস্ট অফিসে মারছে, এরা দুর্নীতি করে এই টাকা নিয়ে সাক্ষ্য দিতে আছে। লিটন প্রমাণ দাঁড় করলে, বুঝছেন? 2 নম্বরে প্রমাণ। 1 নম্বরে কিন্তু ব্যক্তির এগেনস্টে ব্যক্তি দ্বারা করছিল, 2 নম্বরে প্রমাণ দ্বারা করছে। লেহা বাংলায় এই ব্যাখ্যা করলাম, দেখুন পল্লী সহজ হয়ে যায়। আপনাদের পরে আরেকটা ক্লাস আছে, যার কারণে একটু কষ্ট হওয়া স্বাভাবিক। 12 ঘন্টা ডিউটি করছি। নিজেরা যত প্রেশারে রাখবেন, নিজেরা যত বেশি ব্যস্ত রাখবেন, শরীর স্বাস্থ্য তখন ভালো থাকবে এবং আপনি নিজেকে ছাড়িয়ে যাবেন, এ আমার বিশ্বাস। আমি নিজেই করি, আপনারাও করবেন। কে কি বলে দেওয়ার সময় নেই। 3 নাম্বার খেয়াল করবেন, 3 নাম্বার 155-3, তাহার দেওয়া সাক্ষ্যের যে অংশ প্রতিবাদ সাপেক্ষে তাহার পূর্ববর্তী বিবৃতির সহিত সঙ্গতিহীন, কি বলছেন? তা প্রমাণ করিয়া। এখানে বলছে কি, তাহার দেওয়া সাক্ষ্যের যে অংশ প্রতিবাদ সাপেক্ষ তাহার পূর্ববর্তী বিবৃতির সহিত সঙ্গতিহীন, তাহা প্রমাণ করিয়া। এটা কেমন? তাহলে খেয়াল করেন, আমরা যেমন ফৌজদারি কার্যবিধির 161 ধারায় ওই যে পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছিল, ওই দিছিল না, বিবৃতি ছিল না, লিখে দিয়েছিল না, কিন্তু ওই যে পূর্বে দেশে ওইদের সাথে এখন যে বর্তমান যে কথাটা বলছে সাক্ষ্য দিতেছে, মিল পাওয়া যাচ্ছে না। তাহলে পুলিশের 161 কি আসতেছে?
পুলিশের যে 161 ধারায় যে ওই ঘটনা সম্পর্কে জানে বা বোঝে, ওই যে ব্রিফ করে আসছিল, ওই যে পুলিশ অফিসার লেখে ওই সিডির সাথে বা মামলার ডকেটের সাথে দিয়েছে, ওই ডকেটের সাথে এই ডকেটের এর বর্তমান কথা যখন মেলে না, তখন ওই কাগজ আদালতে উপস্থাপন করবে ওই লিটন, যে স্যার দেখেন পূর্বের কথার সাথে পরের কথা মেলে না। এতটুকুই পড়া। তাহলে আমি বাংলা আরো শর্টস করে বলি, 155 হলো সাক্ষীর নাম অভিযোগ দায়ের করছে। আমরা সাক্ষী দিতে গেছিলাম বা আপনি যে কোনো লোককে সাক্ষী দিতে গেছে, অভিযোগ দায়ের করছে। অভিযোগ দিলেই তো হবে না ভাই, অভিযোগ প্রমাণ করেন। 1 নম্বর হচ্ছে সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য দাঁড় করা। 2 নম্বর হচ্ছে আপনি ঘুষ গ্রহণ বা দুর্নীতি করে করছেন বা দুর্নীতিতে সম্মত হয়েছেন তা প্রমাণ করে। 3 নম্বর যে আপনি 161 ধারা জবানবন্দি দিয়েছিলেন, ওই জবানবন্দির সাথে বর্তমান যে এজলাসে দ্বারা সাক্ষ্য দিচ্ছেন মিল পায় নাই, ওই বিষয়ে প্রমাণ করে দেন। কথার মিল নেই, উল্টো পাল্টা বলে, একবার একটা বলে আসছে, এখানে এসে আরেকটা বলে, প্রমাণ করিয়া। তাহলে দুটোটা প্রমাণ করবেন, আর প্রথমটা সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য দাঁড় করাবেন। এখন দেখবেন এই বই যখন পড়তে যাবেন সহজ মনে হবে, যদি রেজাল্ট যা বলছে সহজ না, আর যখন এমনি পড়তে গেলে কঠিন মনে হয়, বুঝছেন। এরপরে আসেন 156, প্রাসঙ্গিক বিষয় সমর্থন করবার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য। প্রাসঙ্গিক বিষয় সমর্থন করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য। মানে শর্ট কথা হলে উদাহরণকে সংক্ষেপে বলি, এগুলো তো দামি না, আমাদের আসবেন না। মানে ডাকাতির মামলা বা দস্যুতা, এখানে দস্যুতার উদাহরণ দিয়েছে, দস্যুতার সহযোগী। তাহলে দস্যুতা কিভাবে ঘটেছিল এক জায়গা, ওইখানে যাওয়ার পথে দস্যুতার কারণে আশেপাশের সমস্ত কিছুই প্রাসঙ্গিক, দস্যুতা বিচার্য বিষয়। কিন্তু এই দস্যুতা করার সময়, যাওয়ার সময় তারা যে রাস্তা, যে পাহাড়ি পথ, যে নদীপথ অতিক্রম করছে, যাওয়ার সময় কোনো একটা বাসায় দেখছিল আলো জ্বলে বা তারা কথা বলতেছিল, তখন বলতেছে আমরা যখন দস্যুতা করতে গেছিলাম, ওর সহযোগী বলতেছে, তখন ওই জায়গায় কিছু আলো জ্বলতেছিল, ওই আলো দেখে আমরা কিছু কিছু জিনিস নিছিলাম। ওই এই 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 যে ওইখানে আলো জ্বলতেছিল, দস্যুতা করার সময় যাদের উপকরণগুলো লাগবে এইগুলো নিছিলাম, বা ওই আলো দেখে পথ দেখে গেছিলাম, কিন্তু এই আলো কি আসলে এই দস্যুতার কাছে যুক্ত ছিল না। তাহলে এই জন্য প্রাসঙ্গিক বিষয় সমর্থন করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য। মানে ওই আলোটা, ওরা যে বাড়তি মানুষ কথা বলতেছিল, ওরা এগুলো শুনছিল, যা শোনার পরেও দস্যুতা খাতি করছিল, কিন্তু এই কথা কিন্তু দস্যুতা মেলে না, সমর্থন করে কথাগুলো।